আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এসকেএস এর কাউন্সিলিং সেন্টারে এবং এসকেএস এর স্টুডিওতে আমাদের আরেক নতুন বন্ধু চলে আসছেন। আজকে আমাদের সেই নতুন বন্ধু ক্লাস 10 এ পড়েন। আমরা তার সাথে আজকে আমাদের জীবনকে গঠন করার জন্য এবং বাংলাদেশের ৮৭,১৯১টি গ্রাম সহ বিশ্বব্যাপী নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এই প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম আমরা শিখছি, আমাদের ছোট বন্ধুরা আমাদের কাছে এখনই তারা যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আসলে এক দুজন মিলে এই প্রতিষ্ঠানটা বাস্তবায়ন করতে পারবো না, আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে। কি বলে? জি। ঠিক আছে, আপনিও তাহলে অবদান রাখতে চান আগামী দিনে এই প্রতিষ্ঠান আপনি আপনার এলাকায় এবং সারা বিশ্বব্যাপী বাস্তবায়নে সহায়তা করছেন এবং শিখছেন কাজটি। মাশাআল্লাহ, আমরা খুব খুশি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটি কাউন্সিলিং শীট। হ্যাঁ, এবং আমরা এই যেন ৮৭,০০০ গ্রামে ৮৭,০০০ শিক্ষক, ৮৭,০০০ শিক্ষার্থীকে যেন মানে স্মার্ট বোর্ড ছাড়া, টিভি ছাড়া বা মনিটর ছাড়াও যেন শেখাতে পারে সেই বিষয়টা আমরা এখানে বাস্তব ভাবে মানে এটা তৈরি করেছি। এবং এটা আমি আমাদের আহ, আমরা লগ ইন করছি আমাদের এই সফটওয়্যারে। লগ ইন করার পরে আমরা এখানে আহ, আমাদের এহসানুল হক ঈশান ভাই একজন ব্যক্তির অ্যাকাউন্ট আমরা প্রবেশ করলাম। করার পরে আমরা এখানে লিখছি, সার্চ দিচ্ছি কি যেন আজকে আত্মসমালোচনা। আত্মসমালোচনা, আত্মসমালোচনা। তাহলে আমরা দেখি। তো আমরা এটা সফটওয়্যার বেচ করার কারণ হলো আসলে আমরা যেন শত শত শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন তৈরি করতে পারি, তারাও যেন এটা সহজে শিখাতে পারে। এই জন্য আমরা এটাকে সফটওয়্যার বেস করেছি, আমাদের এই শিক্ষার্থীরা বাসায় বসে যেন করতে পারে। বইও আছে, শীটও আছে, আবার কি আছে, অনলাইনও আছে। ঠিক আছে না? ভালো হয়েছে না? কেমন? আচ্ছা, যাই হোক। তো দেখেন আমাদের এই যে আত্ম পর্যালোচনা কিও কেন এবং এর রূপরেখা কেমন হবে, আজকে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে মানে আপনার সাথে আলোচনা করবো, আমরা শিখবো আর কি। আচ্ছা শুনেন, যে আত্মসমালোচনা মানে হলো আমার মনের অসুবিধা এবং আমার মনটা কেমন আছে, মনটা কি করছে, আমরা এটা নিয়ে একটু কি করবো, ঘষা মাজা করবো, আলোচনা করবো। আচ্ছা দেখেন, আমরা যদি যে কোনো জিনিসের যদি মানে এই জিনিসটা কি, কেন হচ্ছে, এটার অগ্রগতি কতটুকু, হ্যাঁ এটা অগ্রগতি হচ্ছে না কেন, কি সমস্যা আছে, এগুলো নিয়ে যদি আলোচনা না করি তাহলে কি আমরা ওই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারি? পারি না। মনে করেন একজন একটা গাড়ি আবিষ্কার করেছে, ওই গাড়িতে কিন্তু প্রথমেই গাড়ি চলে না। বা এই যে বৈদ্যুতিক বাল্বের কথা বলি, যে ৯,৯৯৯ বার চেষ্টা করেছে, করার পরে ১০,০০০তম বার সে এটাকে মানে আবিষ্কার করতে পেরেছে। তাহলে এই যে ৯,৯৯৯ বার যে চেষ্টা করেছেন, প্রতিবারই কিছু আত্মসমালোচনা করেছেন যে আমার কি সমস্যা হয়েছে, কেন লাইটটা জ্বলছে না, এইভাবে করে উনি এটাকে উদ্ঘাটন করেছেন। করতে 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 আমাদের একটা আত্মা আছে, কি আছে বলেন তো? একটা মন আছে। আমরা প্রথমে আপনাকে বলেছিলাম যে আমরা শরীর এবং মনের মাধ্যমে পরিচালিত করি। আমাদের একটি হলো শারীরিক সুস্থতা, আরেকটা কি মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা বলেন, কি বলেন, জোরে বলেন। মানসিক সুস্থতা। হ্যাঁ, আরেকটা হলো শারীরিক সুস্থতা। তো আমাদের এই দুইটা জিনিসকে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, বরং মানসিক সুস্থতার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? কারণ মানসিক সুস্থতা যদি না থাকে তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। আর যদি শারীরিক অসুস্থতা থাকে তাও কি সফল হওয়া যায়? হ্যাঁ, একটু একটু হলে হওয়া যায়। যেমন মনে করেন আমাদের জ্বর হয়েছে, তো আমি কিন্তু লিখতে পারি না, খাইতে পারি না, তারপর একটু কষ্ট করে খেতে পারি। আরেকজনের ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাহলে সে কিছু করতে পারবে না। এই জন্য আমার ব্রেন যেন নষ্ট না হয়ে যায়, পাগল আমি যেন না হয়ে যাই, আমি যেন কোনো ধরনের বিপদ ঘটিয়ে না ফেলি। একটা স্কুলের স্বনামধন্য নাম বলবো না, কিছুদিন আগে একটি ছেলে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যার কাহিনীটা হলো, তাকে একটি মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, ওই মেয়েটি মূলত আর একটা সম্পর্কে জড়িত ছিল। তো সে ওইটা ভোলার জন্য তার সাথে সম্পর্ক করেছে এবং সে তাকে লাস্টে বলেছে, হ্যাঁ তুমি বেটে, তুমি অমুক, তুমি কি আমার যোগ্য, মানে এরকম ভাবে আঘাত করে তাকে অনেক ধরনের কথা বলেছে, অপমান করেছে। তো এই অপমান সে সইতে না পেরে
1 মাসের মাথায় সে আত্মহত্যা করেছে। এটা আমরা পরে জানতে পেরেছি। তো আমরা যদি আগেই জানতে পারতাম, এরকম আমাদের হাজার হাজার ছেলে মেয়ে আছে না দেশে, আমার বন্ধু তোমার বন্ধু আছে না, তোমার আশেপাশে অনেক লোক আছে, এরকম অনেক কষ্টে তারা ভোগে বিভিন্ন ধরনের সমস্যা মানসিক। আমরা তো আগের ক্লাসে শিখেছি যে এই প্রবলেম সলভিং বিষয়টা না, যে প্রবলেম হলে এটা সলভ করা। এখন কথা হলো যে আমাদের ওই বন্ধুটা যদি আমাদের এসপিএস এর কাউন্সিলিং সেন্টারে আসতো, তাহলে আমরা তাকে সমাধান করতে পারতাম, কিন্তু আমরা তো তাকে পাই নাই। আমাদের খুবই দুঃখ লাগছে আর কি। আমাদের দুঃখ লাগছে, আমরা যেন তাদেরকে পাই এরকম ছেলেদের আগে থেকেই। আমরা আসলে আমাদের সন্তান শিক্ষার্থীদের বন্ধু, আমরা আমরা তার মনের কথা শুনে আমরা তাকে কি করব, মানে সহায়তা করব। তো যাই হোক, এখন আমরা এইটা তো আমাদের আছেই, কিন্তু আজকের ক্লাসটা হলো যে আমাদের এই মনটা যেন যোগ্য, শক্ত, মজবুত, ভালো, হ্যাঁ, মানসিক সুস্থতা যেন আমাদের পরিপূর্ণতা আসে, এইভাবে আমরা এক একটা কন্টেন্ট এক একটা বিষয় নিয়ে আলোচনা করে আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। তো সেই রূপরেখায় আজকে আলোচনা হবে যে আত্মপর্যালোচনা কি ও কেন, এর রূপরেখা কেমন হওয়া উচিত, এর উপকারগুলো কি, এটা করলে কি লাভ। কেউ নিজের সমালোচনা শুনতে চায় না, কিন্তু আসলে জানেন, আপনি কি এটা জানেন, আপনি যদি সফল হতে চান, আপনি সমালোচনাকে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে, কারণ আপনি সমালোচনা শুনলেই তো আপনি আরো ভালো করতে পারবেন। আর যদি এসে খালি আপনার প্রশংসা করি আমি, আপনার কোনো দোষগুলো ঢেকে রাখি আর আপনার খালি প্রশংসা করি, তাহলে আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আত্মপর্যালোচনা কি ও কেন, এর রূপরেখা কেমন হওয়া উচিত, এর উপকারগুলো কি কি। আচ্ছা, প্রথমে চলে যাচ্ছে আত্মপর্যালোচনা কি। আত্মপর্যালোচনা হলো একজন ব্যক্তির নিজের আচরণ, চিন্তা ভাবনা, দেখা যাচ্ছে তো না? জি। আরো বড় করবো? আচ্ছা, একজন ব্যক্তির নিজের আচরণ, চিন্তা ভাবনা, কাজ ও সিদ্ধান্তগুলোর মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করার প্রক্রিয়া। মানে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আজকে স্কুলে যাব না, আজকে রাগ করে ভাত খাবো না, ঠিক আছে, আজকে আব্বু একটা কাজ দিয়েছে সে কাজটি করব না, এরকম চিন্তা করেছি। এটা কি পজিটিভ চিন্তা না নেগেটিভ চিন্তা? নেগেটিভ। নেগেটিভ। তো এখন এখন আমি পর্যালোচনা করব যে আসলে আমার এই আচরণটা কি ঠিক, আমার এই চিন্তা ভাবনাটা কি ঠিক, এই কাজটা সিদ্ধান্ত যেটা নিলাম আমি, এটা কি আসলে ঠিক, বা কি হলো এটা, এটাকে পুনর্মূল্যায়ন করা। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো নিজের নিজের সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত নেই, হাজার হাজার সিদ্ধান্ত নেই প্রতিদিন আমরা। আমি এখন ঘুম থেকে উঠবো না, এরকম বিভিন্ন সিদ্ধান্ত নেই না, নেগেটিভ সব, না না না। আমরা মূলত না থেকে বের হয়ে হায় আসতে চাই। কোথায় আসতে চাই? হ্যাঁ, হায়। কারণ সব পজিটিভে আসলে তখন আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা পজিটিভ কে শিখার জন্য এটা আলোচনা করছি, এটা কমিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আলোচনায় আমরা। আচ্ছা, এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা ব্যক্তি তার গত সময়ের কার্যক্রম, অভ্যাস, লক্ষ্য এবং অর্জনগুলোর উপর গভীরভাবে চিন্তা করে। আচ্ছা, আমার আব্বু আজকে একটি কাজ দিয়েছে, আমি রাগ করে করলাম না, এটা না করার কারণে আমার কি ক্ষতি হয়েছে? প্রথম ক্ষতি হয়েছে, আমি আমার বাবার কথা শুনি নাই, আমার বাবার অবাধ্য হয়েছি, এতে আমার আল্লাহ বেরাজ হয়ে গিয়েছেন, নারাজ হয়ে গিয়েছেন, আমার বাবাও আমার প্রতি অখুশি হয়ে গিয়েছেন, আমার এইতে জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন মারা যাই, বাবার অবাধ্য সন্তান হিসেবে মারা যেতে পারি। তাহলে বিশাল বড় একটা খারাপ বিষয় না? এটা আপনি চিন্তা করলেন, আল্লাহ না, এটা তো ঠিক করিনি আমি, আবার কাজটা করলে তো লাভ হইতো, আমার বাবা তো আমাকে ক্ষতি কোনো কাজ বলতে বলে করতে বলেন, এটা আমাদের উপকারও হইতো। তাহা ভুল হয়ে গেছে। এই এই যেটা আত্মসমালোচনা। ওকে, তো এখন কার্যক্রম, অভ্যাস, লক্ষ্য এবং অর্জনগুলোর উপর গভীরভাবে চিন্তা করবো আমরা, যে আসলে যে কি অর্জন হইতো আর কি অর্জন হইল না, এটা আমরা গভীরভাবে চিন্তা করবো। আত্মার পর্যালোচনার মাধ্যমে মানুষ নিজের উন্নতি এবং ভুল শিখে নিজের গুণাবলীর উন্নতি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে আত্মসমালোচনা করে কি করতে পারবো? নিজেকে উন্নতি করতে পারবো, নিজেকে উন্নতি করে নিজের উন্নতি আনতে পারবো এবং ভুল শিখে নিজের গুণাবলীকে উন্নতি করতে পারবো। কেন আত্মপর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ এটি ব্যক্তিকে তার দুর্বলতা এবং শক্তির মাঝে পার্থক্য বুঝতে সহায়তা করে। মানে আমি এটা করলে কত ভালো হইতে পারতাম এবং না করার কারণে কত খারাপ হয়েছি, কত অধপতন হয়েছে আমার, এই দুইটা জিনিসের মধ্যে কি করতে পারে? পার্থক্য করতে পারে। তো আমরা যদি ওজন করতে না পারি কোনো কিছু, তাহলে এটা মূল্যায়ন করতে পারবো? আমি 1 কেজি কিনেছি না 2 কেজি কিনেছি, আমার কাছে কতটুকু আছে, এটা আমি যদি না বুঝি বা বিক্রি করতে পারবো? পারবো। আসলে সবকিছুর জন্য কি দরকার? ওজন দরকার। এই আত্মসমালোচনা হলো আমার অন্তরের, আমার মনের ওজন, বাটখারা, মানে মাপার বিষয়টাই। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো নিজের ভুল বুঝে তা সংশোধন করতে পারে। 2 নম্বর হলো আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়াতে সাহায্য করে। যখন কেউ নিজের উন্নতি দেখে, তার আত্মবিশ্বাস বেড়ে যায়।
ধরুন আমি একটা কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমার বাবা বলেছেন, আমি কাজটা করে ফেলেছি, আমার মা একটা কাজ দিয়েছেন, আমি কাজটি করে ফেলেছি। এখন নিজের আত্মবিশ্বাস বাড়ে, যত ভালো কাজ করবো আমরা তত বেশি আমাদের আত্মবিশ্বাস বাড়বে। ওকে, আচ্ছা। এবং ভবিষ্যৎ নির্ধারণের সঠিক পথে এগিয়ে যেতে পারে, চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করে, আত্ম সমালোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা নিজের চিন্তা উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারি। 5, আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি করে আত্মসমালোচনার মাধ্যমে মানুষ নিজের সমস্যা এবং খারাপ দিকগুলো নিয়ে কাজ করতে পারে। আত্ম পর্যালোচনার রূপরেখাটা কেমন হবে? তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে আমাদের কি কি লাভ হবে, মানে আত্ম পর্যালোচনা কি এটা জানলাম, এটা করলে কি হবে কেন সেটা জানলাম। এখন জানবো যে এটা আসলে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো কিভাবে। আত্ম পর্যালোচনা প্রক্রিয়া সঠিকভাবে করতে হলে কিছু নিয়মিত পদক্ষেপ বা রূপরেখা অনুসরণ করা উচিত। নিচে কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও রূপরেখা দেয়া হলো। আচ্ছা, 1 নম্বর হলো সময় নির্ধারণ করা। কি করা? সময় নির্ধারণ করা। সময় নির্ধারণ করা। সময় নির্ধারণ করা মানে হলো নির্দিষ্ট সময়, প্রতিদিন বা সাপ্তাহিকভাবে একটি নির্দিষ্ট সময় রাখা উচিত যখন আপনি নিজের কাজ এবং চিন্তা নিয়ে পর্যালোচনা করবেন। উদাহরণস্বরূপ প্রতিদিন কাজের শেষে বা সপ্তাহ শেষে। আমরা এটাকে লিখে ফেলবো খাতায় যে আমার আত্মসমালোচনার পর্যবেক্ষণের সময় কত। যেমন প্রতিদিন রাতে হতে পারে। প্রতিদিন কি? রাতে হতে পারে। 24 ঘন্টা রাতে ঘুমানোর আগে আমি খাওয়া দাওয়া শেষ করে 5 মিনিট আমি এটা ভাববো, একটা খাতা কলম নিয়ে বসবো। আমি আজকে মানে গতকাল থেকে আজকে পর্যন্ত কি কি কাজ করেছি, কোন কোন কাজ ভুল হয়েছে, কোনটা কাজ সঠিক হয়েছে, কোনটা ভালো হয়েছে, কোনটা ভালো হয়নি, কোনটার কারণে আমি মানুষের কাছে নিন্দিত হয়েছি, কোনটার কারণে আমি সম্মানিত হয়েছি, আমার আসলে আজকে কি করা উচিত, কি ক্ষমা কার কাছে আমি ভুল করেছি ক্ষমা চাওয়া উচিত, এই সবগুলো বিষয় আমি লিখবো। পয়েন্ট আকারে লিখব। হ্যাঁ, পয়েন্ট আকারে লিখবো। একটা সময় আগে আমরা সময় নির্ধারণ করবো যে আমি প্রতিদিন রাত 10টায় এটা আমি কি করব, আমি রাত 10টায় এই কাজটা আমি করবো, এটা আমার ক্লাস, মানে একটা 5 মিনিটের একটা ক্লাস। এই ক্লাসটা প্রতিদিন 24 ঘন্টা আমি একবার করবো। তো এই 24 ঘন্টা কাজটা আপনি লিখবেন, আপনি লিখে আমার কাছে নিয়ে আসবেন, আমরা দেখবো, আমি আপনাকে আরো সুন্দর করে এটাকে মানে কাজটা যেন সুন্দর হয় এভাবে বুঝিয়ে দিই। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হলো জাস্ট নির্দিষ্ট সময়। তারপর হলো বিরতি নেওয়া। জীবনের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য বিরতি নিন এবং আত্মপর্যালোচনা করুন। এটাকে আমাদের ওলামায়ে কেরাম মুরাকাবা বলে। মানে এই শব্দটা কি? মুরাকাবা। মুরাকাবা। মুরাকাবা মানে হলো মানে বিরতি নেওয়া। বিরতি নেওয়া মানে না, এটা না। মুরাকাবা মানে এটা আরেকটা বিষয়, এটা পরে বলবো। এটা বলি, বিরতি নেওয়া মানে হলো আপনি একদম সব কাজ থেকে ফারেক হয়ে যাবেন, নিজেকে ফ্রি করে ফেলবেন। আমরা যদি প্রতিটা মুহূর্তে ব্যস্ত থাকি তাহলে আমরা আমাদের ভুল, শুদ্ধ, ভালো মন্দ বুঝতে পারি না। মানে ব্রেক একটু ব্রেক অপশনে আসতে হবে, ব্রেক নিতে হবে। একটু ব্রেক নিতে হবে। আমরা টিফিন টাইম নেই না স্কুলে, একটু মানে এরকম বিরতি নিতে হবে। আমরা কোথাও ঘুরতে গেলে একটা জায়গায় একটু বিরতি নিই না? এটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি সারাদিন পড়ালেখা, কাজ বাজ যা কিছু করি না কেন, আমাকে একটা নির্দিষ্ট সময়, ওই 24 ঘন্টা, ওই 5 মিনিটের সাথে আর 5 মিনিট যোগ করবো। এই কাজগুলো একসাথে করবো আমরা। ঠিক আছে? ওই 5 মিনিটের মধ্যে করবো। মোরাকাবা, চোখ বুঝে আমি সারাদিন কি কি কাজ করেছি এগুলো খুঁজে বের করবো, ভালো মন্দ। তাহলে এই যে বিরতি নেওয়া এবং এই বিরতি নেওয়া নিয়ে আমরা এই কাজগুলো করবো। তাহলে এটা একই সাথে একই কাজ। তাহলে প্রথম জিনিস শিখলাম হলো নির্দিষ্ট সময় বের করা, 2 নম্বর হলো বিরতি নেওয়া, 3 নম্বর হলো লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট লক্ষ্য, আপনি কেন আত্মপর্যালোচনা করতে চান তা পরিষ্কারভাবে নির্ধারণ করুন। এটি আপনার ব্যক্তিগত উন্নতি, পেশাগত বা লক্ষ্য জীবন দৃষ্টিভঙ্গি হতে পারে। এখন আমি যে এই যে বিরতি নিলাম, নির্দিষ্ট সময় যে আত্মপর্যালোচনা করবো, তো এখানে আমি দেখবো যে আমার লেখাপড়া নিয়ে প্রথমে আমি কি করবো। লেখাপড়ার বিষয় হতে পারে। আমি পারিবারিকভাবে আমরা 3 ভাই বোন, এখন আমার ভাই বোনদের মধ্যে, আমার বাবা মার মধ্যে, পরিবারের মধ্যে আমি সবার মধ্যে কিভাবে আরো ভালো হিরো হতে পারি, আরো ভালো হিরো হতে পারি, এটা একটা লক্ষ্য নির্ধারণ হতে পারে। আমার বন্ধুদের মধ্যে আমি খুবই, আমাকে বন্ধুরা বিভিন্ন কথা বলে আমাকে বিরক্ত করে, হ্যাঁ, আমাকে চেতায়, এটা কেন করে, এটা কেন হয়, আমি ওদের কাছে এত হাসির পাত্র কেন, আমি এমন কি কাজ করি যেটার কারণে আমি ওদের কাছে এরকম হাসির পাত্র হয়ে গিয়েছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। মানে এরকম বিভিন্ন অপশন হতে পারে, ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, স্কুলের হতে পারে, ঠিক আছে, যে কোনো কেন্দ্রিক হতে পারে। তো আমরা এগুলো চিন্তা করবো। বছরের বা মাসের লক্ষ্য আপনি লক্ষ্য করে আমাদের এই 1 সপ্তাহ, মানে আজকে 24 ঘন্টার মধ্যে আমি লক্ষ্য নির্ধারণ করলাম যে আগামী 24 ঘন্টা আমি এই সংশোধন করবো, এই জিনিসগুলো করবো, অথবা আগামী 1 সপ্তাহ অথবা 1 মাস। যেমন আমাদের কাউন্সিলিং সেন্টারে যেহেতু তুমি আসছো, আলহামদুলিল্লাহ, প্রতিটা ক্লাস থেকে আগামী ক্লাস পর্যন্ত একটা পরিকল্পনা নিতে হবে যে আমি এই জিনিসগুলো অর্জন করবো, এই ধনগুলো লিখবো,
এইভাবে করে কাজ করবো, ঠিক আছে? নিজের বাসায় একটা সুন্দর একটা জায়গা, টেবিল যা থাকবে যেখানে আমার খাতাগুলো যেন হারিয়ে না যায়, সবকিছু যেন সুন্দর করে গুছিয়ে থাকে। হ্যাঁ, পরিপাটি জীবন অর্জন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ৩, গত কাজের পর্যালোচনা। গত কাজ যেগুলো করেছি সেগুলোর মধ্যে পর্যালোচনা করব। কি করেছি, আপনি কি কাজ করেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে তা বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করুন। ভুল এবং সঠিক কাজ, আপনি যে কাজগুলো করেছেন তা বিশ্লেষণ করুন। যেগুলো সঠিক ছিল এবং যেগুলো ভুল ছিল সেগুলো মার্ক করুন। অর্জন ফলাফল, আপনি কি অর্জন করেছেন এবং আপনি যে ফলাফল পেয়েছেন তা নিয়ে মনোযোগ দিন। অনুভূতি মূল্যায়ন, ভিতরকার অনুভূতি মানে আপনার মনের কেমন অশান্তি না শান্তি লাগছে, মানসিক শান্তি, ভিতরকার অনুভূতি, আপনি যে কাজগুলো করেছেন তা নিয়ে কি আপনি অনুভূতি পেয়ে হয়েছে হয়েছে আপনার কি অনুভূতি হয়েছে? আপনি কি আত্মবিশ্বাসী ছিলেন বা উদ্বিগ্ন ছিলেন? যে কাজগুলো করার কারণে আপনি মনের মধ্যে কি পেরেশানি আসছেন? যেমন নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে কি আপনার অন্তরে কি শান্তি লেগেছে? শান্তি। আপনি একজনকে একটি ভালো কাজ করে দিয়েছেন, সহায়তা করেছেন, আপনার কি শান্তি লেগেছে? আপনি এটা মানে চিন্তা করলেন। আপনি একটা মানুষকে মার দিয়েছেন, আঘাত করেছেন, এখন কি শান্তি লেগেছে? আপনি নামাজ পড়েন না, আপনার কাছে কি শান্তি অনুভূত হচ্ছে? হচ্ছে। অর্থাৎ মানুষ যত ভালো কাজ করবে তার আনন্দ লাগবে, যত খারাপ কাজ করবে তার কি লাগবে? কষ্ট, মন খারাপ লাগবে। আপনি এগুলো খেয়াল করবেন। উদ্বিগ্ন ছিল, অনুভূতি যে কাজগুলোর জন্য আমি মনক্ষুণ্ণ সেগুলো বাদ দিব আস্তে আস্তে, আর যেগুলোর জন্য আনন্দিত হয়েছে সেগুলো বারবার করবো। ওকে, এটা কি আমাকে সাহায্য করেছে? আপনার কাজ এবং সিদ্ধান্ত আপনার সঠিক পথের দিকে নিয়ে গেছে কিনা তা মূল্যায়ন করুন। সমস্যা বিশ্লেষণ ৫ নম্বর, কোথায় সমস্যা হয়েছে? আপনি যদি কোনো ভুল বা সমস্যা অনুভব করেন তবে তা বিশ্লেষণ করুন। আপনি কেন ভুল করেছেন? আপনার কি কোনো অভাব ছিল যা সমস্যার সৃষ্টি করেছে? সমস্যার মূল কারণ, প্রকৃত কারণ বের করুন এবং সে অনুযায়ী কাজ করুন। আত্মশোধন শোধন ৬ নম্বর, ভুল শোধন করা, নিজের ভুল এবং দুর্বলতা যদি সতর্ক থাকুন এবং তার শোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। নিজের গুণাবলীর প্রতি মনোযোগ দিন, আপনার শক্তি ও গুণাবলীর প্রতি নজর দিন, সেগুলো আরো উন্নত করতে চেষ্টা করুন। তো ভবিষ্যতের পরিকল্পনা ৭ নম্বর, গল্প তৈরির কৌশল, নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রক্রিয়া এবং কৌশল তৈরি করুন। ঠিক আছে, মানে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিদিনের এই সব চিন্তা ভাবনা করার পরে এখন আমি এখান থেকে শিখে কি বাস্তবায়ন করব, একটা লক্ষ্য নির্ধারণ করব। ঠিক আছে, অগ্রগতি লক্ষ্য করুন, আপনি কিভাবে নিজেকে উন্নত করতে পারেন তা পরিকল্পনা করুন। ৮ নম্বর, পর্যালোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া। পর্যালোচনার পর সিদ্ধান্ত, আত্মপর্যালোচনা করার পরে নিজের দুর্বলতা এবং শক্তি চিন্তা করে নিজের পথ পরিকল্পনা করুন। ফলাফল মূল্যায়ন, এতে আপনি কাউন্সিলরের সহায়তা নিবেন, আরো সুন্দর করতে পারবেন। জীবনে আমাদের প্রত্যেকের একজন কাউন্সিলর দরকার। ঠিক আছে, একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক রাখলে আমি আমার জীবনের সবগুলো বিষয়কে সঠিকভাবে শিখে পর্যালোচনা করে এগিয়ে যেতে পারবো। সবকিছুতে একজন শিক্ষক দরকার না? একজন শিক্ষক ছাড়া, একজন পথ প্রদর্শক ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না, যায় না। এজন্য দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল এবং কিতাব পাঠিয়েছে মানুষকে উন্নত করা, মানুষকে মানে সফল করতে, বা মানুষ জাতি যদি তারা উন্নত হতে চায় তাহলে তাদের দুইটা জিনিস লাগবে, রিজাল্ট আর হলো সিলেবাস, কিতাব, বই এবং শিক্ষক লাগবে। এই যে আমি আপনাকে পড়াচ্ছি, এটা বই দিয়ে পড়াচ্ছি না, এই যে একটা সিলেবাস, এটা আমাদের একটা সিলেবাস, এটা বই, এই জিনিসটা আপনার হাতে দিয়ে দিলাম এবং আমি আপনার সাথে আছি একজন শিক্ষক। এটা আমাদের সারা জীবন লাগবে। আমি যত জীবন উন্নত করতে চাই জীবনে কখনো ছেড়ে দেওয়া যাবে না, একদম মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। বুঝতে পেরেছি? দরকার আছে, কি মনে হয় দরকার আছে না? কারণ জীবনের বিভিন্ন সময় এটা দরকার আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এগিয়ে জানতে হবে তার ফলাফল কি হতে পারে তা নিয়ে চিন্তা করুন। আত্মপর্যালোচনার উপকারিতা, আত্মপর্যালোচনার মাধ্যমে অনেক উপকারিতা পাওয়া যায়, যেমন উন্নতি ও পরিবর্তন। আত্মপর্যালোচনা নিজের দিক থেকে সত্যিকার পরিবর্তন ও উন্নতি অর্জনে সহায়তা করে। দূরদর্শিতা, এটি ব্যক্তি বা দলের আগামী দিনের জন্য পরিকল্পনা প্রস্তুতি সহায়তা করে। আপনি হাজার হাজার রাজনৈতিক ব্যক্তি তৈরি করতে পারবেন এই জিনিসগুলো যদি আপনি জানেন। হাজার হাজার শিক্ষক তৈরি করতে পারবেন একসময় ইনশাল্লাহ। হাজার হাজার ছেলেদেরকে, কত সংগঠন তৈরি করছে, কত মানে তারা সেমন কাজ করছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আরো তাদেরকে যোগ্য করে দিতে পারবেন। সমস্যার সমাধান ৩, তারপরে ৪, নিজের প্রতি আত্মবিশ্বাস। ৫, সমালোচনা গ্রহণের ক্ষমতা। এই যে সমালোচনা গ্রহণের ক্ষমতা আমাদের নাই, মানে একজন লোক আমার বিরুদ্ধে বললো কেন, আমি তাকে আঘাত করলাম, হ্যাঁ, কেন বললো? এক লোক, কালকে একটি ভিডিও দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। একটা লোক ঘুমাচ্ছে, এক কোম্পানির ম্যানেজার, এক লোক আইসা হাতুড়ি দিয়ে পিটে মেরে ফেলছে ঘুমের মধ্যে। আহ, কি আফসোসের ঘটনা। তো দেখেন, মানুষ এত আপনার সমালোচনা করে কি আপনি তাকে শত্রু মনে করবেন? আজ থেকে আপনি তাকে বন্ধু মনে করবেন। যিনি আপনার সমালোচনা করে তাকে আপনি কি মনে করবেন? বন্ধু মনে করবেন ইনশাআল্লাহ। কাকে শত্রু মনে করবেন না। কারণ যিনি আমাদের সমালোচনা করছে সে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করছে, আমার বিপদ, অনেক বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে। বলছে ওইখানে একটি আপনি যেখানে দৌড়ে যাচ্ছেন গাড়ি দিয়ে, জোরে স্পিডে যাচ্ছেন, ওখানে তো রাস্তা শেষ। তো এই যে সমালোচনাটা যে করলো,
আপনি যায়েন না বা বলে দিল এটা নেগেটিভ কথা। তা আমি যদি এই জিনিসটা যে সে একটা খারাপ কথা বললো, আচ্ছা আমি তো চিন্তা, তা আমি যদি যদি রাস্তা কাটা না থাকে তো চলেই যাব। হ্যাঁ, আর যদি রাস্তা কাটা থাকে তো আমি সাবধানে যাই। ঠিক আছে না? জি। ওই লোকটি আপনার বিরুদ্ধে আপনার নামে এই অপকর্ম এই সমস্ত কথাগুলো বলছে, আপনার নামে মিথ্যাচার করছে। এখন কিছু কাজ সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। তাহলে আপনি কিন্তু সতর্ক হতে পারবেন। তাহলে সমালোচনা কখনোই আমাদেরকে বিপদ আনে না। সমালোচনা আমাদের কখনোই বিপদ আনে না। মানে ক্ষতি করে না, আমাদেরকে উপকার করে। কিন্তু আমরা এটা না শিক্ষার কারণে, না বুঝার কারণে ওটা উল্টা রিয়াকশন করি। তাহলে আজকে থেকে আমরা পৃথিবীর সবাইকে মেসেজ দিতে চাই যে সমালোচনা যিনি করেন, সমালোচক উনি আমার বন্ধু। ওকে, আপনার বন্ধু, উনি আপনার উপকার করছে, উনাকে আপনি চা খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন, আদর করে দিবেন। আমাদের আকাবির যারা বড়রা এটাই কাজ করতেন। আইসা সমালোচনা করলে তাকে আরো আপ্যায়ন করতেন। আর আইসা যদি তেল মারতো, উপকার করতো, আরো তার পিছে ধমক দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে কেউ যদি তোমার এরকম তেল মারে, তোমাকে যদি কেউ এরকম খালি প্রশংসা করে তাহলে তোমাকে ছাই মেরে দাও। কেন আমরা ইসলামের এই সৌন্দর্য কালচার না শেখার কারণে আমাদের এই দেশে মারামারি হানাহানি প্রতিটা ঘরে সব জায়গায় রয়ে গেছে। এই জন্য সমালোচনা গ্রহণের ক্ষমতা আমাদের অর্জন করতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে। আপনার সময়ের কোথায় ব্যর্থতা হয়েছে, কোথায় বেশি সময় কাটানো হয়েছে তা জানলে ভবিষ্যতে আরো সফল ও ফলপ্রসূভাবে সময় ব্যবহার করতে পারবেন। উপসংহার: আত্ম-পর্যালোচনা একটি শক্তিশালী এবং প্রয়োজনীয় অভ্যাস যা আমাদের নিজের উন্নতি, লক্ষ্য নির্ধারণ, সমস্যা সমাধান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করে। এটি আত্মবিশ্বাসের আহ, আহ, জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের আরো সঠিক সিদ্ধান্ত নিতে এবং দুর্বলতা শক্তি সম্ভব সচেতন করতে হবে। এই যে আলহামদুলিল্লাহ পুরো শীটটা এখানে দিয়ে দিয়েছি। ওকে, আপনি এটি বাসায় বসে প্রিন্ট করে নিতে পারবেন। আজকের পাঠটি কি করে নিতে পারবেন? প্রিন্ট করে নিতে পারবো আপনি বাসায় বসে এটা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে কেমন হয়েছে বলেন তো? চমৎকার। মাশাআল্লাহ। আমরা কত সুন্দর করে জিনিসটা তৈরি করেছি। আপনার জন্য এটা কি করে দিয়েছি? প্রিন্টিং এর ব্যবস্থাও করে দিয়েছি। এই যে চাপ দিলে এই যে প্রিন্ট চলে আসছে। ঠিক আছে? এইখানে পুরা বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, যেহেতু সুন্দর হয়েছে তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এই জিনিসটি মানে এই পড়াটা আজকে লিখবো। কারণ আমরা তো ভুলে যাই। কি বলেন? জি। এটা পুরোটা লিখবো। একদিনে লিখবো অথবা ২ ক্লাসে লিখবো। লিখে এটাকে আমরা প্র্যাকটিস করবো এবং এই অনুযায়ী আমরা কি, কি কাজ করেছি সেটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক। হোমওয়ার্ক থাকবে হলো আপনি এই প্রতিটা পয়েন্টে যেমন সময় নির্ধারণ এটা আপনি কিভাবে করেছেন, লক্ষ্য নির্ধারণে প্রতিটার উপরে হোমওয়ার্ক থাকবে। আপনি এটা লিখবেন যে আমি এটা এই পদক্ষেপ নিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আপনি বলেন আমাদের আজকের ক্লাসে আপনি কি বুঝতে পেরেছেন অল্প সময়ের মধ্যে যা বুঝেছেন তা বলেন। আমাদের আজকের ক্লাসটার মধ্যে আমি কিভাবে একটা মানুষ তার আত্মবিশ্বাস বাড়াইতে পারে এ সম্পর্কে আমরা জেনেছি। আম প্লাস এখানে প্রিন্টের ব্যবস্থা করে দেওয়া আছে যে আমরা বাসায় বসে এটাকে প্রিন্ট করে নিয়ে পড়তে পারি। হুম, হুম, তারপর আমরা আম বিভিন্ন কথায় নেগেটিভ চিন্তা ভাবি। এই চিন্তাটা করা যাবে না। আমাদেরকে হুম, পজিটিভে আসতে হবে। জি, পজিটিভ চিন্তা করতে হবে। জি, জি, মাশাআল্লাহ। পজিটিভ চিন্তা করতে হবে। প্লাস আমাদেরকে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে মেনে চলতে হবে। আমাদের একটা টাইম থাকা লাগবে, একটা বিরতি থাকা লাগবে। হুম, ওই বিরতির মধ্যে আমরা ভাববো যে আমরা কি করলাম আজকে সারাদিন? কোন কাজটা আমরা করছি? কোনটা ভুল হয়েছে? কোনটা সঠিক হয়েছে? এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। মূলত আজকে আমরা ক্লাসটা থেকে এগুলোই শিখেছি। পর্যালোচনা আলোচনা কিভাবে করতে হবে কিভাবে করতে হবে, এবং এটা বাস্তবায়ন এবার করতে হবে বাস্তবায়ন কিভাবে করতে হবে এবং কিভাবে। এর থেকে আমরা মানে নিজেকে প্রস্তুত করে সুস্থ সমাজ কিভাবে বিনির্মাণ করবো এটা হলো আমাদের উদ্দেশ্য। আর সুস্থ সমাজ বিনির্মাণ হবে আমি আর আপনি শুদ্ধ হওয়ার মাত্র, শুদ্ধ হওয়ার আমার মাধ্যমে। পরিবার শুদ্ধ হওয়ার মাত্র, ঠিক না? পরিশুদ্ধ হওয়ার মাত্র। তাহলে আসুন আমরা আগে নিজেরা পরিশুদ্ধ হই এবং আমাদের পরিবারকে পরিশুদ্ধ করি এবং আমাদের দেশকে পরিশুদ্ধ করি এবং এই সৎকায় জারিয়ার এই কাজে আজই অংশগ্রহণ করি এবং আপনার মেয়ে, ছেলে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে আজই আমাদের এসপিএস এর কাউন্সিলিং সেন্টারে ভর্তি করিয়ে দিন এবং ইনশাআল্লাহ এখনই সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।